হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হরে কৃষ্ণ। প্রভুজি দণ্ডবাদ প্রণাম। প্রভুজি, আমার প্রশ্ন নয়, আমার জানার ইচ্ছা। আপনার আলোচনা থেকে যদি কিভাবে একটু বলতেন, দুটো জানার ইচ্ছা। একটা হচ্ছে, আপনি বলছেন যে দেবহূতি কন্যাদের, আচ্ছা দেবহূতির কয়জন কন্যা যদি কিভাবে একটু বলতেন। দেবতী দেবহূতির কন্যাদের, দেবহূতির কয়জন কন্যা। আচ্ছা। আর আরেকটা জানার ইচ্ছা হচ্ছে যে আপনি বলছেন যে আমরা তিন প্রকারের ক্লেশ পেয়ে থাকি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। আর এই তিন প্রকারের ক্লেশ কি কি যদি আপনি একটু কিভাবে বলতেন, যে আদি দৈবিক ক্লেশ কি, আদি ভৌতিক এবং আদি আধ্যাত্মিক, তাহলে ধন্যবাদ। হরে কৃষ্ণ। ঠিক আছে। তো দেবহূতির কতজন কন্যা ছিল, কতজন ছিল জানেন? হ্যাঁ, 17 জন মনে হচ্ছে, 17 না, এরকম কিছুটা আছে, যাই হোক ঠিক মনে নেই আমার। তার অনেকগুলো কন্যা ছিল, যাই হোক। তো এই যে ক্লেশ সম্বন্ধে তুমি যেটা বলছো, আধ্যাত্মিক ক্লেশ অর্থাৎ এটা হচ্ছে শরীরের দ্বারা যে ক্লেশ আসে, শরীর থেকে আমরা দুঃখ পেয়ে থাকি, রোগ হয়, এগুলো হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ। আদিদৈবিক ক্লেশ হচ্ছে কি, যেমন বন্যা বার্তা মরুড়ি হয়ে গেল দৈবের দ্বারা। হ্যাঁ, এখনও বৃষ্টি সিজন আসছে, বান আসলো আর আমাদের শস্য সব নষ্ট হয়ে গেল, সেটা হচ্ছে কি আদি দৈবিক ক্লেশ। আর আদি ভৌতিক হচ্ছে কি, অন্য জীবের দ্বারা যে পীড়া আমরা লাভ করে থাকি অন্য জীব থেকে, ঠিক আছে। তো এইভাবে আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক ক্লেশ। ঠিক আছে, আমরা আপনাদেরকে বলতে চাইছি যে আমি মায়াপুর ইনস্টিটিউট থেকে আসছি। মায়াপুর ইনস্টিটিউটে আমাদের প্রভুপাদ চেয়েছিলেন যে সারা বিশ্ব থেকে ছেলেমেয়েরা আসবে, সেখানে তাদেরকে এই সমস্ত শিক্ষা দেওয়া হবে। আপনারা যেমন এখানে হয়তো আমরা 1-2 দিন আলোচনা করছি, তাই না, কিন্তু ওখানে কি হয়, তারা মাসাধিক পরিমাণে থেকে পড়াশোনা করে, আর বিদেশ থেকে আসে সমস্ত যুবক যুবতীরা। তো সেই জন্য প্রভুপাদ চেয়েছিলেন যে মায়াপুরে এমন একটা ইউনিভার্সিটি তৈরি হবে, যে ইউনিভার্সিটিতে আমাদের এই বৈষ্ণব ধর্মের শিক্ষা সকলকে দেওয়া হবে। আপনারা যদি ভারতের হিস্ট্রি দেখেন, অ্যাকচুয়ালি তখনকার সময় বাংলাদেশ ভারত আলাদা আলাদা ছিল না, কিন্তু বাংলাদেশ আর ভারত এক ছিল, কিন্তু এই কই বছর আগেই এটা মানে ডিভাইড হয়ে গেছে। এই পাকিস্তান সব কিছু একসঙ্গে ছিল, ঠিক আছে। তো তখন আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল, তক্ষশিলা, নাম শুনেছ? শুনে নাই না? হ্যাঁ শুনেছ, কেউ কেউ শুনেছে, কেউ কেউ শুনে নাই। এই নালন্দা, তক্ষশিলা, এই যে সমস্ত ইউনিভার্সিটি ছিল, সেখানে আমাদের এই ভারতের গৌরব শিক্ষা দেওয়া হতো। আর সেখানে পড়ার জন্যে সারা বিশ্ব থেকে লোক আসতো। এই যে এখন যে এয়ারপ্লেন চলছে, এই এয়ারপ্লেন টেকনোলজি প্রথম কে দেশ শুরু করেছিল জানো? জার্মানি। আর এই এয়ারপ্লেন টেকনোলজি জার্মান কোথায় থেকে পেল? এই গৌতম ঋষি তিনি দিয়েছেন এই টেকনোলজি, তারা এসে ভারত থেকে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, এটা আমি এমন বলছি না, এটা ইতিহাস আছে। এমন এক সময় ওরা কী করেছিল, আমাদের এই নালন্দাতে বহুত বড় লাইব্রেরি ছিল। তারা দেখছে যে এই ভারতের কাছে এমন সম্পদ আছে, এরা তো সকলকে টক্কর দিয়ে এগিয়ে যাবে। সেজন্য ওরা ভারতকে ছেড়ে যাওয়ার পূর্বে এই নালন্দা ইউনিভার্সিটিতে আগুন লাগিয়ে দিয়েছিল। কেমন নৃশংস কাজ করেছে দেখো। তো আমরা এখন এই মায়াপুর ইনস্টিটিউটের মাধ্যমে কি করছি, ভারতে কখনো নষ্ট হয় না, কারণ আমরা গুরু পরম্পরা ধারায় আমাদের কিছু সেই সম্পদ এখন গচ্ছিত আছে। তো আমরা এখনও কি করছি, পূর্ব সময়ের মতন ভারতকে আরও সেরকমভাবে স্থাপিত করতে চাইছি। অর্থাৎ মানুষ আসবে, তারা শিক্ষা লাভ করবে, তারা যথার্থভাবে মানব জীবনের যে কর্তব্য সে সম্বন্ধে জানবে,
এই জন্য আমরা একটা ইউনিভার্সিটি সেখানে শুরু করে দিয়েছি। ভক্তিবিনোদ ঠাকুর চেয়েছিলেন, প্রভুপাদ চেয়েছিলেন। নেক্সট, যেখানে যদি আমরা বলি, আপনার জানুন, আমরা এই গত মাসে 25 বছরের একটা রৌপ্য জয়ন্তী, সেটা আমরা উদযাপন করলাম। সেই রৌপ্য জয়ন্তীতে সারা বিশ্ব থেকে আমাদের ভক্তরা এসেছিল। 1500 ভক্ত সেখানে এসেছিল। আমাদের ইতিপর্যন্ত সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে 40 থেকে বেশি দেশ থেকে এই ছেলেমেয়েরা সব পড়তে আসে। এখন আমাদের বাংলা কোর্স চলছে, ইংলিশ কোর্স এই গৌর পূর্ণিমার সময় খতম হলো, ঠিক আছে। বাংলাদেশ থেকে অনেক ভক্ত আসে আমাদের পড়ার জন্যে। তারপরে আমাদের অনেক রকমের কোর্স রয়েছে, 25 থেকে বেশি কোর্স আছে, ঠিক আছে। এখন পর্যন্ত 22,000 ছাত্রছাত্রী পড়ে গেছে। কিন্তু এই যে এদেরকে যে আমরা পড়াচ্ছি, এদেরকে পড়ানোর জন্য কি হয়, নেক্সট আমাদের জন্য কিছু সুবিধার প্রয়োজনীয়তা আছে। ওকে, হাইলাইটস, উই ক্যান গো নেক্সট। এই দেখো, এখন আমাদের এই যে চিত্রটা আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে আমাদের ক্যাম্পাস। অর্থাৎ একটা 11 একর জমি নিয়ে একটা ইউনিভার্সিটি হবে ওখানে, যেখানে ছেলেরা আসবে তাদের থাকার জন্যে, তাদের খাওয়ার জন্যে, পড়াশোনা করার জন্যে, খেলাধুলা করার জন্যে, পার্ক থাকবে, বিভিন্ন রকম, মানে এগুলো পুরো একদম ইউনিভার্সিটির মতো তৈরি হবে। তো সেইটা এখন আমরা করতে যাচ্ছি। কিন্তু এখানে আমরা প্রথম একটা বিল্ডিং করেছিলাম, যেটা এখানে দেখানো হচ্ছে, আপনারা তো অনেকে জানেন। এর সাথে এটা আমরা 2017 সালে করে দিয়েছিলাম। কিন্তু এখন সারা ক্যাম্পাসকে ধীরে ধীরে আমাদেরকে তৈরি করতে হবে। তার জন্য দেখা যাচ্ছে কি না, এই যখন এখন দেখবেন একটা কুটির আছে এখানে, ওখানে একটা এই যে ছোট্ট একটা টিনের চাল দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের কিচেন। ওখানে বসে আমরা এখন প্রসাদ পাই। কিন্তু এখন আমরা একটা ক্লাসরুম বিল্ডিং করতে চলেছি। এটা হচ্ছে ক্লাসরুম বিল্ডিং হবে। এই ক্লাসরুম বিল্ডিংয়ের যেমন একটা ফুটপ্রিন্ট আমি তার ড্রয়িং আমি দেখাচ্ছি আপনাদের, অলরেডি আমরা রেডি করে ফেলেছি। এই ক্লাসরুম বিল্ডিং এখন আমাকে টোটাল 6 কোটি মতন টাকা খরচা হবে। কিন্তু 6 কোটি থেকে অলরেডি আমি 1.5 কোটি টাকা আমাদের কাছে আছে। তো আমরা চিন্তা করছি আর 1.5 কোটি মতন আমরা কালেকশন করতে পারি, তাহলে কি হবে, কনস্ট্রাকশন চালু করে দেবো। আর পরে 3 কোটি আসবে, আমরা কমপ্লিট করে দেবো। যখন এটা হয়ে যাবে তখন কি হবে, যেমন এখন আমার ক্লাস কোথায় হচ্ছে জানেন তো, 2 জায়গায় হচ্ছে। যেহেতু আমার ক্যাম্পাসের মধ্যে জায়গা নেই, আমার খুব কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে। যদি আমার বিল্ডিং হয়ে যায় তাহলে আমি কি করব, ওইখানে সকলকে দেখে ক্লাস দিতে পারবো। তো এখানে বিভিন্ন রকমের সুবিধা আছে ভক্তকে শেখানোর জন্যে এই ক্যাম্পাসে। তো সেটাকে আরও ভালো করে আমরা বৃদ্ধি করার জন্য একটা ক্লাসরুম তৈরি করতে চাইছি। তো আমি এটা দেখাচ্ছি এই কারণে যে না ইউ ক্যান গো, ইয়েস। সো আমরা এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে যদি আপনাদের ভিতরে সেরকম সুবিধা থাকে, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, এবং আমরা এই সেবা ভক্তদের জন্য করছি। আর আপনারা যারা সহযোগিতা করবেন, অবশ্যই আপনি তার থেকে একটা অংশ পাবেন। কীরকম অংশ পাবেন বলি বুঝেন। যেমন কি হয়, সকলে কিছু না কিছু কোথায় দান ধ্যান করতে চায়, কেন বলে কিছু জন আমার পুণ্য লাভ হয়। এটা কিন্তু জাগতিক পুণ্য নয়। আমাদের এখানে কারা পড়তে আসে জানেন, যারা ইস্কনের সন্ন্যাসী হচ্ছে, যারা ইস্কনে গুরু হচ্ছে। এই যেমন আমরা এই গৌর পূর্ণিমাতে একটা কোর্স করলাম, যারা ইস্কনের গুরু হতে চলেছে বা যারা অলরেডি গুরু হয়ে গেছে, তাদেরকে আরও ট্রেনিং দেওয়া হচ্ছে। এইসব অনেক হাই লেভেলের ট্রেনিং। তার মানে চিন্তা করে দেখো, যে গুরু হয়ে গেছে বা গুরু হতে চলেছে, সে এখানে পড়ার পরে যাচ্ছে, যত লোককে প্রচার করছে, তার তো কিছু সুফল সে লাভ করছে কি করছে না। আর যারা এই তোমার থেকে অনুদান নিয়ে এটা তৈরি করলো, আর সেই ফ্যাসিলিটি যে তারা ইউজ করে শিক্ষা লাভ করলো,
তারপর গিয়ে বহু বহু লোকদেরকে তারা ভক্ত বানাইছে, তার একটা সুফল তোমাদের খাতায় অবশ্যই জমা হবে। তো সেই জন্য আমরা চাই, যেমন ভক্তিবিনোদ ঠাকুর যখন এই যোগপীঠে মন্দির তৈরি করছিলেন, আমি এটা এই জন্য বলছি, কেউ কেউ মনে করে প্রভু আপনার তো অনেক বড় বাজেট, 6 কোটি টাকা আমাদেরকে দেখাইলে আমরা তো গরিব কী করব। এখানে বক্তব্যটা আছে এইরকম, ভক্তিবিনোদ ঠাকুর যখন যোগপীঠ তৈরি করছিলেন, যোগপীঠ জানেন তো, মহাপুর জন্মস্থানে মন্দির তৈরি করছিলেন, তখন তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন। তখন তিনি বলছেন যে আমি যদি কোনো একটা বড় লোকের কাছে যাই, সে কি করবে, টাকা দিয়ে দিবে, একাই মন্দির তৈরি করে দিবে, কিন্তু আমি সেটা করব না। উনি বলছেন আমি প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে 1 টাকা করে চাইব। কেন? এই যে মহাপ্রভুর মন্দিরটা হবে, তার ফলটা আমি সকলকে দিতে চাইছি। একটা বড় ধনী মানুষ যদি সে যদি একবারে দিয়ে দেয়, তাহলে তো সে সব কিছু নিয়ে চলে গেল, আর অন্য মানুষ কোথায় পাবে মহাপ্রভুর কৃপা? সেই জন্য অল্প অল্প দিলেও সকলে যেন মহাপ্রভুর কৃপা পায়, সেই জন্য প্রত্যেকের থেকে তিনি 1 টাকা করে নিয়েছিলেন। তা আমরা এখানে সেই জন্য বলছি যে আপনাদের যেরকম ক্ষমতা থাকবে, আপনারা যদি এর সঙ্গে এই যজ্ঞে যোগদান করেন, তাহলে অবশ্যই একজন মহাপ্রভুর বিশেষ কৃপা আপনার সকলেই লাভ করতে পারবেন। তো সেই জন্য আমি এটা দেখাইলাম, আপনাদের সহযোগিতা আমরা একান্ত কামনা করি। হরে কৃষ্ণ। श्रीपाद पद्मनाभ ब्रह्मचारी प्रभु की जय। श्रील प्रभुपाद की